আমি পদ্মজা, পর্ব ৯। লেখক ইলমা বেহেরোজ। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এড বক্স আনতে। লিখন কিছু সময়ের জন্য থমকাল। আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হল। হেমলতার লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন। লিখন প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বললেন, এই অসভ্য লোক আর ৪ দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে, তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখল। এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল, উনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গমগম করে উঠল, আমি আজ প্রথম এসেছি এখানে, ঘুম আসছে না, তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি। হুট করেই উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে, মিথ্যে বলবেন না একদম। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেয়া যায়? সিনেমার শেষ অংশটুকু বাকি। শর্ত অনুযায়ী আরও ১০ দিন আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার ৩টে মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে? হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢোকেন। এদের সাথে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে। আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। এর পরের দিন সন্দেহ তালিকায় থাকা ৪-৫ জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল। লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিন কাগজ দিয়ে ঢাকা। অসাবধানবশে আবুল জাহেদের কাদামাখা জুতো তুষের স্তূপে পড়ে। ফলে জুতায় তুষ লেগে যায়। এরপরের দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতোজোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার চাপ। সেই জুতা যখন আবুল জাহেদ পড়ল, তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল। এরপর সবাই মোরশেদকে ধরল। বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোরশেদের চোখ দুটি জলজল করে উঠল। ঘরে এসে হেমলতার সাথে ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হননি। শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন। ১০ দিনের বদলে ৫ দিনের সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পার্টিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবে বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবিস। বুঝেছিস? হ্যাঁ, বুঝছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা। বুঝেছিস? মুন্না বিজ্ঞ স্বরে বলল, হ্যাঁ, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। কইয়া মনে? পদ্মজা বলল, কইয়া মনে না, বল আচ্ছা বলবো। মুন্না বাধ্যর মতো হেসে বলে, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকল। মুন্না রে? হ্যাঁ, ছুটু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল, জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসল। পূর্ণা মৃদু হেসে বলল, তোর নাম পাল্টাতে হবে, আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে, নাম পাল্টাইতেম ক্যারে? পদ্মজা কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করল, আচ্ছা, এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ায়, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুঁদ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত, কি উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে সাই দিল, হঁ। এর জন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মরল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হঁ, মনে রাহাম। বল, আচ্ছা, মনে রাখব। আচ্ছা, মনে রাখব। দুপুর গড়াতেই হাজেরা আসল। সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোরশেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করে। হেমলতা হাসিমুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজেরারও চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি। আজও দেননি।
তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায়। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলের শুধু রাতেই একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? হুনাও। পদ্মজা প্রান্তর ভাষার ভুল ধরা দিল। হুনাও না, বল শোনাও আমরা। প্রান্ত মাথা কাঁধ করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করেন। একজন মহিলা একা থাকত বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুনমরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা যান। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝেছিস তো প্রান্ত? হ্যাঁ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। একজন মহিলা একা থাকত বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুনমরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা যান। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝেছিস তো প্রান্ত? হ্যাঁ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। একজন মহিলা একা থাকত বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুনমরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা যান। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝেছিস তো প্রান্ত? হ্যাঁ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। একজন মহিলা একা থাকত বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুনমরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা যান। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝেছিস তো প্রান্ত? হ্যাঁ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। একজন মহিলা একা থাকত বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুনমরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো।
ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি, তিনি মারা যান। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝেছিস তো প্রান্ত? হ্যাঁ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। একজন মহিলা একা থাকত বাড়িতে। না, 2টি ছেলে মেয়ে আছে। খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো।